হ্যালো সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে আসছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে কৃষি যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দেয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের একদম সঠিক ও সুন্দরভাবে উত্তর। তো তোমরা অবশ্যই এটা দেখে দেখে লিখে নিবা। সো দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায় মিলে তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করা হয়ে গেছে। সো দেখো, সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এখানে এখানে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটা পড়ে নিবা। কোন প্রশ্ন দেওয়া হয়েছে যে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। সো দেখো, উদ্দীপকটা একটু পড়ছি। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়। সো আমরা বুঝতে পারলাম যে এখানে আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি এই ফসলগুলো চাষের জন্য আলাদা আলাদা মাটির প্রয়োজন হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। সো দেখো, সর্বপ্রথম তোমরা তোমাদের শিরোনামটা কি লিখবা। শিরোনাম হবে কৃষি উপকরণ ও কৃষিজ উৎপাদন। ওকে, দেখো তোমাদের অধ্যায়ের নাম কৃষি উপকরণ আর একটা হচ্ছে কৃষিজ উৎপাদন, এটা হবে। তো দেখো, 1 নং প্রশ্ন উত্তর ক। দেখো, উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো। সো ভিডিওটাতে একটা লাইক দিবা। আর এই যে পেজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি কোয়ালিটির কোনো সমস্যা মনে হয় তাহলে 1 নং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক দিয়ে গুগল ড্রাইভ থেকে পিডিএফ ফাইল নামায় নিবা, এটা আমি লিঙ্ক দিয়ে দিব। সো দেখো, গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী, তবে মাঝারি, এই বানানটা একটু দেখবা, মাঝারি রয় হিসি হবে, মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য সর্বোত্তম, মানে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য সর্বোত্তম। এই যে এখানে আলু চাষ, পাট চাষ, এটা একটু বোঝা যাচ্ছে না। সো আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী, বেল দোআঁশ মাটি ও আলু চাষের জন্য বেশ উপযোগী। তারপরটা হচ্ছে পাট চাষ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যে পাট চাষের জন্য উঁচু ও মধ্যম উঁচু জমি বেশি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। তারপর দেখতে পাচ্ছ বাদাম চাষ। তো বাদাম চাষের জন্য বেলে দোআঁশ এবং বেলে মাটি উপযোগী। সো এটা তোমরা লিখে নিবা সুন্দর করে। এবং 1 নং প্রশ্নের খটা দেখতে পাচ্ছ, এটি এখানে সুন্দর করে বলা আছে। তো খ যদি আমরা একটু দেখি, খ প্রশ্নটা করা হয়েছিল এখানে দেখো, শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। সো শিক্ষকের শেষ মন্তব্য ছিল এইটা, যে এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদা যুক্ত হয়। সো এইটার অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। দেখো, শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে, কারণ আদর্শ পলি দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পলিকণা কাদাযুক্ত থাকে। ধান চাষের জন্য এই মাটি উপযোগী নয়, কারণ কঙ্করযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের জন্য উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়। প্রকারভেদে উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে তার মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। পরিশেষে বলা যায় যে উপরুক্ত বানানটা তোমরা ঠিকঠাক করে দিবা। হ্যাঁ, দেখো, উপরিউক্ত দিবা। গুণাগুণ, যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষে উপযুক্ত নয়। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবা। আর এটার কিন্তু এই যে পেজ দুইটা দেখতে পাচ্ছ, এর এইচডি কোয়ালিটি ডাউনলোড লিঙ্ক আবার বলতেছি প্রথম কমেন্টে পাবা, জাস্ট ক্লিক দিয়ে ডাউনলোড করে নিবা। ওকে, সো দেখো, তারপর আমাদের কি প্রশ্ন আছে।
তারপর আমাদের প্রশ্ন আছে 2 নম্বর, দেখো প্রশ্নটা। তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। সো দেখতে পাচ্ছ সেকেন্ড পেজটাতে আমি চলে গেছি। সো এইখানে দেখো 2 নং প্রশ্নের উত্তর লিখছে, ঠিক আছে। সো আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলো। তো দেখতে পাচ্ছ ফুল জাতীয় ফসল এখানে দেওয়া আছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসনা, হেনা। ভিডিওর যদি কোয়ালিটি খারাপ থাকে প্রথম কমেন্টে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক দিয়ে তোমরা এগুলা এইচডি ডাউনলোড করে নিবা পেজগুলো। ফল জাতীয় ফসল দেখতে পাচ্ছ পেঁপে, কলা, লেবু, কিউট ফল, আনারস। শাকসবজি জাতীয় ফসল আলু, লাউ, গাজর, শসা, পালং শাক। মশলা জাতীয় ফসল পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা গেল। সো এখন এগুলার অর্থনৈতিক বর্ণনাটা দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ ফুলের অর্থনৈতিক গুরুত্ব এখানে দেওয়া হয়েছে এবং ফলের অর্থনৈতিক গুরুত্ব 2টা দেওয়া হয়েছে। শাকসবজি এই যে নীলটা দেখতে পাচ্ছ, নীলটাতে কিন্তু লেখা আছে শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব। তারপর দেখতে পাচ্ছ মশলার অর্থনৈতিক গুরুত্ব। তো প্রত্যেকটায় 2টা করে লেখা আছে, তো তোমরা এগুলো দেখে নিবা। সো আমি তোমাদেরকে এখন স্লো মোশনে 2টা পেজেই 1 মিনিট করে 2 মিনিট দেখাচ্ছি। সো তোমরা তো লিখে নিবে। আর যদি কোয়ালিটি খারাপ থাকে আবারও বলতেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে লিঙ্ক থাকবে, জাস্ট ক্লিক দিয়ে ডাউনলোড করে লেখা শুরু করে দাও।